আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরবর্তী অংশ এসিএস কম্প্যাক্ট নোট এর মেন্ডেলের দ্বিতীয় সূত্র এর ব্যতিক্রম। পরিপূরক জিন ফিনোটাইপিক অনুপাত 9:7। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত দুটি প্রকট জিনের উপস্থিতির কারণে যদি জীবের একটি চারিত্রিক বৈশিষ্ট্য প্রকাশ পায়, তখন জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। এই অবস্থাকে সহ-প্রকটতা বলা হয়। নিচে জিনতাত্ত্বিক ব্যাখ্যা দেওয়া হলো। ধরা যাক সাদা ফুল বিশিষ্ট স্ট্রেইন দুটি জিনোটাইপ যথাক্রমে স্ট্রেইন দুটির জিনোটাইপ যথাক্রমে এ ছোট হাতের বি ছোট হাতের বি এবং স্মল ডাবল এ বিগ ডাবল বি ক্যাপিটাল ডাবল বি। এদের সংকরণের ফলে চেকার বোর্ডের মাধ্যমে দেখানো হলো। পিতামাতা P1 ফিনোটাইপ সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। সাদা ফুলযুক্ত মিষ্টি মটর। সবগুলো বেগুনি ফুলযুক্ত মিষ্টি মটর। অ্যাপোপ্টোসিস এখানে ভুল আছে, এই জায়গার মধ্যে কিছু ভুল আছে। প্রকট অ্যাপিস্টিস, ডমিন্যান্ট অ্যাপিস্টেসিস, অ্যাপোপ্টোসিস, অ্যাপিস্টেসিস। একটি জিন যখন অন্য একটি নন এলিন জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে অ্যাপিস্টেসিস বলা হয়। যে জিনটি অপর জিনের বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় সেই জিনকে অ্যাপিস্টেসিস জিন, আর যে জিনটির বৈশিষ্ট্য প্রকাশে বাধা পায় সেই জিনটিকে হাইপোস্টেসিস জিন বলা হয়। এটা প্রকটতা 13:3। যখন একটি প্রকট জিন অন্য একটি নন এলিন প্রকট জিনের কার্যকারিতা প্রকাশে বাধা দেয়, তখন এই প্রক্রিয়াকে প্রকট অ্যাপিস্টেসিস বলে। জিনতাত্ত্বিক ব্যাখ্যা ধরা যাক সাদা লেগহর্নের রঙিন পালকের জন্য দায়ী প্রকট জিন ক্যাপিটাল সি। সাদা লেগহর্নের রঙিন পালকের বাধাদানকারী প্রকট জিন আই। অতএব সাদা লেগহর্নের জিনোটাইপ হবে ক্যাপিটাল ডবল সি ডবল আই। পিতামাতা F1 জন সাদা লেগহর্ন, সাদা ওয়াইন ডট।
এগুলা সিকিউ প্র্যাকটিস করলে ভালো হইব। দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস, দুটি ভিন্ন লোক আছে অবস্থিত দুটি প্রচ্ছন্ন এলিল যখন পরস্পরে প্রকট এলিলকে নির্দিষ্ট পরস্পরের একে অপরের প্রকট বৈশিষ্ট্যের নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশে বাধা দেয় তখন তাকে দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিস বলা হয়। এক্ষেত্রে কেবল হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। মানুষের জন্মগত বুক বধিরতা দৈত্য প্রচ্ছন্ন এপিস্টেসিসের অন্যতম উদাহরণ। এই ক্ষেত্রে মনে করি স্মল ই দুটি প্রচ্ছন্ন জিন, অতএব ডিডি ক্যাপিটাল ডবল ই স্মল ডাবল ই জিনোটাইপধারী ব্যক্তি মুখ বধির হবে। এক্ষেত্রে এপিস্টেসিসে প্রচ্ছন্ন জিন ডি এবং ই হোমোজাইগাস অবস্থায় থাকে। প্রকট হোমোজাইগাস প্রচ্ছন্ন মুখ বুদ্ধি প্রকাশ পায়। তনুর মধ্যে ক্রস স্বাভাবিক বাক শ্রবণ ঘম ও স্বাভাবিক বাক ঘম জিনোটাইপ ডিডিই পলিজেনিক ইনহেরিটেন্স বহুজিনীয় উত্তরাধিকার। ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এনিল জিনের সম্মিলিতভাবে কোনো জীবের একটি পরিমাণগত বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে তখন সেই জিন গ্রুপকে ভিন্ন ভিন্ন লোকাসে অবস্থিত নন এলিলিক জিনের একটি গ্রুপ সম্মিলিতভাবে কোনো জীবের একটি বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করলে সেই জিন গ্রুপকে পলিজেনিক বলে। পলিজেনিক নিয়ন্ত্রিত পরিমাণগত বৈশিষ্ট্যের বংশগতিকে পলিজেনিক ইনহেরিটেন্স বলা হয়। প্রকটতা সন্ধ্যামলিতা সমপ্রকটতা আন্দালুসনের মুরগি ইথাল জিন হলুদ ডিম সূত্রের ব্যতিক্রম পরিপূরক জিন মিষ্টি মটর প্রকট এপিস্টেসিস সাদা লেঘর্ন মোরগ মুরগি তো মুখ বধির। পলিজেনিক ইনহেরিটেন্স মানুষ উচ্চতা গায়ের রং চোখের রং গাভীর দুধ হুকুমের দাদা নীতি। আমরা বিবর্তন বার্তা শেষ করে দেই। বিবর্তন বা অভিব্যক্তি কোনো জীবের জনগোষ্ঠীর উত্তরাধিকারযোগ্য বৈশিষ্ট্য জিনগত বৈশিষ্ট্য বংশ পরস্পরের পরিবর্তন সঞ্চারণ অভিযোজন প্রক্রিয়ায় বিবর্তন বলে। বিবর্তনের মতবাদ সমূহ জৈব বিবর্তনের প্রধান দুটি মতবাদ ল্যামার্ক ও ডারউইন এবং নব্য ডারউইন মতবাদ সম্পর্কে আলোচনা করা। ল্যামার্কিজম বা ল্যামার্কবাদ বা অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদ। ল্যামার্ক বায়োলজি শব্দের প্রবর্তক এবং প্রাণীজগতের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী দুই ভাগে বিভক্ত করেন। একটি সুসংগত জৈব বিবর্তনের প্রথম প্রবক্তা হিসেবে ল্যামার্ক সুপরিচিত। তার মতবাদ অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাধিকারী মতবাদ নামে অভিহিত। ল্যামার্কের সূত্রসমূহ প্রথম সূত্র বুদ্ধি। প্রত্যেক জীব তার জীবনকালে অন্তঃজীবন শক্তির প্রভাবে দেহের আকার ও অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে পারে। প্রত্যেক জীব তার জীবনকালে
আন্তঃজীবী শক্তির প্রভাবে দেহের আকার অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে পারে। তৃতীয় সূত্র, পরিবেশের প্রভাব ও জীবের সক্রিয় প্রচেষ্টা ও আঙ্গিক পরিবর্তন। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা ও নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। তার জীবনকালে অন্তঃজীবনী শক্তির প্রভাবে দেহের আকার ও অঙ্গ প্রত্যঙ্গের বৃদ্ধি ঘটাতে পারে। সদা পরিবর্তনশীল পরিবেশ অভিযোজনের জন্য সৃষ্ট ভাববোধের উদ্দীপনা ও নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা ও নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা ও নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। সদা পরিবর্তনশীল পরিবেশে অভিযোজনের জন্য সৃষ্ট অভাববোধের উদ্দীপনা এবং নিরন্তর প্রচেষ্টার ফলে দেহের আঙ্গিক পরিবর্তন ঘটে। তৃতীয় সূত্র, ব্যবহার ও অপব্যবহার। ক্রমাগত ব্যবহারের ফলে দেহের একটি বিশেষ অঙ্গ সুগঠিত, কার্যক্ষম ও বড় হতে পারে, আবার অব্যবহারে অঙ্গটি ক্রমশ ক্ষুদ্র হয়ে বিলুপ্ত হয়ে যায়। চতুর্থ সূত্র, অর্জিত বৈশিষ্ট্যের উত্তরাদি। প্রতিটি জীবের জীবন দশায় অর্জিত সকল বৈশিষ্ট্য ভবিষ্যতে বংশধরে সঞ্চালিত হয়। ডারউইনিজম বা প্রাকৃতিক নির্বাচন মতবাদ। চার্লস রবার্ট ডারউইন 1889 সালে প্রকাশিত অরিজিন অফ স্পেসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক গ্রন্থে অভিব্যক্তি সম্পর্কে সুচিন্তিত ও জোরালো মতবাদ প্রকাশ করেন। মতবাদকে প্রাকৃতিক নির্বাচন মতবাদ বা ডারউইনিজম বলা হয়। ডারউইনিজম মূল ভিত্তি হচ্ছে জীবজগতের কতগুলো বাস্তব ঘটনা পর্যবেক্ষণ এবং এই বাস্তব ঘটনাগুলোর ফলাফল প্রকাশ। ভিত্তিমূল দুটির উপর প্রতিষ্ঠিত ডারউইনের বিবর্তন প্রক্রিয়াকে 6টি ধাপে ভাগ করা যায়। বংশগতির উচ্চ হার ও খাদ্য ও বাসস্থানের সীমাবদ্ধতা, জীবন সংগ্রাম ও পরিমুক্তির অসীম ক্ষমতা, যোগ্যতার জয়, যোগ্যতমের উদ্যতন ও প্রাকৃতিক নির্বাচন, নতুন প্রজন্মের উৎপত্তি। নব্য ডারউইন বাইজেম্যান তার জার্মপ্লাজম সোমাটোপ্লাজম তত্ত্বে উল্লেখ করেন যে জীবের জননাঙ্গে অবস্থিত জনন কোষ থাকে জার্মপ্লাজম আর দেহের অবশিষ্ট কোষে থাকে সোমাটোপ্লাজম। পরিবেশের প্রভাবে সোমাটোপ্লাজম পরিবর্তন ঘটলেও জার্মপ্লাজমে কোনো পরিবর্তন নাও ঘটতে পারে, তাই কেবল সোমাটোপ্লাজমে সংঘটিত পরিবর্তন বংশগতি লাভে সমর্থন হয় না। বিবর্তনের সপক্ষে প্রমাণসমূহ অঙ্গসাংস্থিক প্রভাব, প্রকোষ্ঠ, অ্যাট্রিয়াম মাস, অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকল মাস 1-1, প্রকোষ্ঠ, উভচর 2-1, সরীসৃপ 2 অসম্পূর্ণ 2, পাখি ও স্তন্যপায়ী 2-2, সমস্ত অঙ্গ। মেরুদণ্ডী প্রাণীর অগ্রভাগ যেমন মানুষের হাত, বিড়ালের অগ্রপদ, তিমি ও সিল মাছের ফ্লিপার, পাখি ও বাদুড়ের ডানা। ভ্রূণ তত্ত্বীয় প্রমাণ, জীবাশ্মগত প্রমাণ, শ্রেণীবিন্যাসগত প্রমাণ, শরীরবৃত্তীয় প্রমাণ, কোষতাত্ত্বিক প্রমাণ, জিনতাত্ত্বিক প্রমাণ, ভৌগোলিক বিস্তৃতিগত প্রমাণ। এগুলো হলো বংশং ডারউইনের পক্ষের মতবাদ। বংশং
आणि রক্তের গ্রুপ নিয়ত বংটং ওয়ার্ল্ড হেমোফিলিয়া 7 এপ্রিল। লিঙ্গ নির্ধারণ নীতি। যে ক্রোমোজোমের মাধ্যমে জীবের লিঙ্গ নির্ধারিত হয় তাকে সেক্স ক্রোমোজোম মানে মানুষের প্রতিজাতি। এগুলোর মধ্যে 22 জোড়া উভয় লিঙ্গে একই রকম, সেগুলোকে অটোজোম বলে, কিন্তু 33তম জোড়ায় নারী-পুরুষ সদস্য ভিন্নতর, এগুলোকে হ্যাটারোজোম বলা হয়। পুরুষ হ্যাটারোগেমিসিস প্রক্রিয়া নিচে দুই প্রকার: XXXY পদ্ধতি, XXXO পদ্ধতি। মানুষ, ড্রাসোফিল সহ বিভিন্ন ধরনের পতঙ্গ, গাঁজা, তেলাকুচা প্রভৃতি উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ। পিতা 2A XY, মাতা 2A + XX। XO পদ্ধতি। ফড়িং, ছারপোকা প্রভৃতি পতঙ্গ ও ডায়োস্কোয়ার শ্রেণীর উদ্ভিদের লিঙ্গ নির্ধারণ। পিতা 2A XO, মাতা 2A + XX। লিঙ্ক ডিসঅর্ডার। লাল সবুজ বর্ণ অন্ধতা। লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। হিমোফিলিয়া, রক্ততঞ্চন বিলম্বিত হয়, ফলে রক্তক্ষরণ থেকে অবিরাম রক্ত খরিত হয়। মাস্কুলার ডিস্ট্রিফি, বিভিন্ন অঙ্গের পেশি সঞ্চালন স্বাভাবিক কাজকর্মের সূক্ষ্মতা কমিয়ে দেয়। রাতকানা, রাতে কোনো কিছু দেখতে পারে না। ডায়াবেটিস ইনসিপিডাস, অস্বাভাবিক মূত্রত্যাগ, শারীরিক অক্ষমতা। ফ্রাজাইল এক্স সিনড্রোম, অটিজম ও মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। হাইপারট্রাইকোসিস, সমগ্র দেহে গডলোবের উপস্থিতি। টেস্টিকুলার ফেমিনাইজেশন, ধীরে ধীরে স্ত্রীতে পরিণত হয়। টেস্টিকুলার ফেমিনাইজেশন। CNA নাম্বার।
লাল সবুজ বর্ণান্ধতা, লাল সবুজ বর্ণ রোগ। এই ক্ষেত্রে মানুষ লাল সবুজ বর্ণের পার্থক্য বুঝতে পারে না। বর্ণান্ধের জিনতাত্ত্বিক ব্যাখ্যা: পুরুষের এক্স বর্ণ নিয়ন্ত্রণকারী প্রচ্ছন্ন জিন থাকলে পুরুষ বর্ণান্ধ হয়, কারণ ওয়াই ক্রোমোজোমের প্রকট এলিল থাকে না। অপরদিকে স্ত্রীর ক্ষেত্রে দুইটি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন থাকলে স্ত্রী বর্ণান্ধ হয়, কিন্তু একটি এক্স ক্রোমোজোমের প্রচ্ছন্ন জিন স্ত্রী বর্ণান্ধ হয় না। স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হয় কিন্তু বর্ণান্ধতার জিন বহন করে। বর্ণান্ধ জিন স্বাভাবিক বর্ণান্ধ পুরুষ এবং স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে। মানুষের স্বাভাবিক দৃষ্টির জিন এক্স ওয়াই এবং বর্ণান্ধের জিন এক্সসি। বর্ণান্ধ জিনোটাইপ হবে এক্সি ওয়াই এবং স্বাভাবিক মহিলার জিনোটাইপ হলে এক্সি এক্সি। হিমোফিলিয়া হচ্ছে বংশগত সঞ্চালনশীল উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত এক প্রকার রক্তদানজনিত ত্রুটি বা অস্বাভাবিকতা। আক্রান্ত ব্যক্তিদের রক্তদান জন্য হয় না, অর্থাৎ রক্তক্ষরণের কারণে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। এক্স ক্রোমোজোমে একটি প্রচ্ছন্ন মিউট্যান্ট জিন প্রাকৃতিক বা কৃত্রিমভাবে পরিব্যক্ত কোনো জিনের কারণে হিমোফিলিয়া হয়ে থাকে। হিমোফিলিয়া দুই ধরনের হয়ে থাকে: এক ক্লাসিক হিমোফিলিয়া রক্তাংশ BIII নম্বর ফ্যাক্টর বা অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর উৎপন্ন না হলে এটি হয় খ্রিস্টমাস ডিজিজ বা হিমোফিলিয়া বি। অংশ 9 নম্বর ফ্যাক্টর বা প্লাজমা থার্মোপ্লাস্টিন কম্পোনেন্ট বা খ্রিস্টমাস ফ্যাক্টর অনুপস্থিতিতে থাকলে এই রোগটি হয়। ক্রোমোজোমে অবস্থিত স্বাভাবিক ও হিমোফিলিয়ার দুটি যথাক্রমে XH ও XH যথাক্রমে 3 প্রকার জিনোটাইপ বিশিষ্ট হতে পারে। আচ্ছা, এইটা ইনশাল্লাহ আমরা দেখা নিব। এই বাকি অংশগুলো এগুলা গুরুত্বপূর্ণ, খুব কম বেশি মিলিয়ে দিলে আজকের মতো নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।